হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মাই নলেজ রিভিউ। দেখো, আজকে আমি যে টপিকটা নিয়ে এসেছি সেটা হয়তো তোমাদের কাছে খুব একটা পরিচিত টপিক নয়, তো কিন্তু যারা ইনভেস্টমেন্ট নিয়ে খোঁজখবর রাখে বা যারা এগুলো নিয়ে চর্চা করে তারা নিশ্চয়ই শুনবে এনপিএস। তো এনপিএস এমন একটা ইনভেস্টমেন্ট যেটা ট্যাক্সেও ছাড় পাওয়া যায় এবং ইনভেস্টমেন্ট হিসেবেও খুব একটা ভালো অপশান। তো এনপিএস নিয়ে আজকে আমি আলোচনা করব। তো আর অন্য কথা না বাড়িয়ে আমি একদম পয়েন্টে চলে আসছি। তো দেখো, এনপিএসের দুটো টাইপ আছে, এনপিএস টায়ার 1, এনপিএস টায়ার 2। তো এনপিএস টায়ার 1-এর কি ডিটেলস আর এনপিএস টায়ার 2-এরই বা কী ডিটেলস সেটা আমি এখানে একটা ফরম্যাট করে করেছি। আমি নর্মালি যেরকম করে থাকি সেরকমই করার একটা চেষ্টা করেছি, পাশাপাশি একটা লিস্টের মতো করেছি যাতে বুঝতেও সুবিধে হয় এবং তোমাদের সবার এটা মনে থাকে। এখানে আমি এনপিএস টায়ার 1 আর এনপিএস টায়ার 2-এর পাশাপাশি ডিটেলসটা লিখেছি, সেটা এখন আমি 1 বাই 1 এখানে আলোচনা করব। তো প্লিজ তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখবে, তাহলে আশা করি এটা তোমাদের কাছে হেল্পফুল হবে। তো তোমরা সবাই প্রথমে এটা জানবে হয়তো যে এনপিএস যে ইনভেস্টমেন্টটা আছে, ন্যাশনাল পেনশন স্কিম, সেন্ট্রাল গভর্নমেন্টের, এটা কিন্তু মিউচুয়াল ফান্ডের সঙ্গে একটা অ্যাটাচড একটা ইনভেস্টমেন্ট প্ল্যান। তো এটা ট্যাক্সের একটা ডিডাকশান আছে, তোমরা জানো, তাও আমি আরেকবার রিপিট করছি। 80C-তে ডিডাকশান আছে 1.5 লাখ অবধি, এবং তারপরে আরও অ্যাডিশনাল 50,000 ডিডাকশান আছে তার সেকশন 80CCD 1B। তো এটা হচ্ছে সেকশনের ব্যাপার। এবার আমি একটু ডিটেলসে যাচ্ছি, টেকনিক্যালি একটু আলোচনা করছি যে এনপিএস টায়ার 1টা কি আর এনপিএস টায়ার 2টা কি। দেখো, এনপিএসে যখন আমরা এসআইপিতে ইনভেস্ট করি তখন আমাদের ডিসিশন নিতে হয় যে আমরা টায়ার 1-এ থাকবো না টায়ার 2-তে থাকবো। টায়ার 1-এর কিছু সুবিধা অসুবিধা আছে, কিছু প্রোটোকল আছে, কিছু রুলস আছে, টায়ার 2-এরও তাই আছে। তো আমি টায়ার 1 আর টায়ার 2 পাশাপাশি আলোচনা করছি, তাহলে তোমরা ডিটেলসটা পেয়ে যাবে। তো প্রথমে দেখো, আমি ফার্স্ট পয়েন্ট হিসেবে লিখেছি এনপিএস টায়ার 1-এ কি আছে, এনি ইন্ডিয়ান সিটিজেন বিটুইন 18 and 65 ক্যান ওপেন ইট। তো যে কোনো ভারতীয় যার বয়স 18 থেকে 65-র মধ্যে সে টায়ার 1-এ ইনভেস্ট করতে পারে। এবার টায়ার 2-এর ক্ষেত্রে কি আছে, এনি ইন্ডিয়ান সিটিজেন হু হ্যাজ অ্যান অ্যাক্টিভ টায়ার 1 অ্যাকাউন্ট। এনপিএস 2-তে আবার বলছে যে এনপিএস টায়ার 1-এ অ্যাকাউন্ট থাকলে তবেই এনপিএস টায়ার 2 খোলা যাবে। তো দুটোর মধ্যে কোনটা আগে খুলতে হবে, টায়ার 1। টায়ার 1 কেউ খুললে তবেই সে টায়ার 2 খোলার জন্য এলিজিবল হবে। তবে শুধু এটাই একমাত্র কারণ নয়, আরও কারণ আছে। নেক্সট আমি পরপর বলে যাচ্ছি। এনপিএস টায়ার 1-এ নেক্সট কি নিয়ম আছে, মিনিমাম অ্যামাউন্ট টু স্টার্ট ইনভেস্টিং ইজ 500। তো মান্থলি 500 টাকা দিয়েই টায়ার 1 স্টার্ট করা যায়। দেন নাম্বার 2, টায়ার 2-তে কি বলছে, মিনিমাম অ্যামাউন্ট টু স্টার্ট ইনভেস্টিং ₹1000। তো টায়ার 2-তে ইনভেস্ট করতে হলে মিনিমাম 1000 দিয়ে স্টার্ট করতে হয়। দেন টায়ার 1-এ কি বলছে, টায়ার 1 অ্যাকাউন্ট হ্যাভ আ লক ইন পিরিয়ড আনটিল দ্য ইনভেস্টার টার্ন 60। তো টায়ার 1-এর কিন্তু একটা লক ইন পিরিয়ড আছে, যতক্ষণ যে ইনভেস্টার ইনভেস্ট করছে, এটা একটু রিটায়ারমেন্ট প্ল্যান, তো তাই এইভাবে সাজানো। তো যে ইনভেস্টার ইনভেস্ট করছে তার 60 বছর বয়স হওয়া অবধি টায়ার 1টা কিন্তু লক ইন থাকবে, সে কিছু এটাকে কিন্তু রেমিট করে টাকা তুলে নিয়ে যেতে পারবে না। অন্যদিকে টায়ার 2 অ্যাকাউন্ট ডোন্ট হ্যাভ এনি লক ইন পিরিয়ড। অন্যদিকে টায়ার 2-এর কিন্তু সেরকম কোনো লক ইন পিরিয়ডের কঠিনতম কিছু নিয়ম নেই। নেক্সট কি বলছে, সেকশন 80C অফ দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট পারমিটস ডিডাকশন ফর কন্ট্রিবিউশন আপ টু 1500 অ্যানুয়ালি। ওই যেটা প্রথমে বললাম 1.5 লাখ অবধি ছাড় আছে নর্মালি 80C-তে, এবং অ্যাডিশনাল 50,000 ডিডাকশন আছে আন্ডার 80CCD 1B-তে। বাট টায়ার 2 কন্ট্রিবিউশনস আর নট ট্যাক্স এক্সেম্পটেড ফর নন গভর্নমেন্ট এমপ্লয়িজ। কিন্তু টায়ার 2-তে কিন্তু কোনো এরকম ট্যাক্স এক্সেম্পশন নেই
নন গভর্নমেন্ট এমপ্লয়ীদের জন্য, গভর্নমেন্ট এমপ্লয়ীদের জন্য কিছু আছে। হাওয়ার গভর্নমেন্ট এমপ্লয়িজ আর এলিজিবল ফর ডিডাকশন আন্ডার সেকশন 80C ফর দ্য কন্ট্রিবিউশন মেড টু টায়ার 2 অ্যাকাউন্ট আফটার দ্য লক ইন পিরিয়ড অফ 3 years। তো এটা একটা অ্যাডিশনাল সুবিধা, যারা গভর্নমেন্ট এমপ্লয়ি আছো তাদের 3 বছরের লক ইন যদি চালিয়ে দিতে পারো, তারপরে কিন্তু তারা একটা ডিডাকশন পাবে 80C-তে। নেক্সট কি বলছে? নেক্সট বলছে ফর দ্য ফার্স্ট 3 years উইথড্রলস আর নট পারমিটেড। টায়ার 1-এ কিন্তু প্রথম 3 বছর একেবারেই উইথড্রল করা যাবে না। আফটার দ্যাট ইউ ক্যান টেক আপ এ টু 25% অফ দ্য ফান্ড ভ্যালু বাট অনলি ফর সার্টেন থিংস। তারপরে একটা রিল্যাক্সেশন আছে যে 3 বছর কাটিয়ে দিতে পারলে 25% মতো তুমি উইথড্র করতে পারো। কিন্তু এই প্রথমে যেটা বললাম যে এটা কিন্তু পার্মানেন্টলি 60 বছর অবধি লক ইন থাকে, টাকা তোলা যায় না। কিন্তু কোনো বিশেষ কারণে 3 বছর পর কিছু কারণে, স্পেসিফিক কারণে 25% অবধি তোলা যায়, ব্যাস ওইটুকুই। When the account holder turns 60, যদি 60 বছর হয়ে যায় তাহলে 60% অফ দ্য ফান্ড ভ্যালু মে বি উইথড্রন। তাহলে কিন্তু যতটা কর্পাস জমবে, যতটা টাকা জমবে তার 60% কিন্তু সে তুলতে পারবে, উইথ দ্য রিমেনিং ফান্ডস বিং ইউটিলাইজ টু বাই অ্যান অ্যানুইটি। এবং বাকি টাকাটা দিয়ে অ্যানুইটি কেনা হবে এবং যেটা মান্থলি পেনশনের মতো তার অ্যাকাউন্টে ঢুকবে। তো এনপিএস যেহেতু এটা মান্থলি পেনশন প্ল্যান, তো এটা তো এরকম হবেই। অন্যদিকে টায়ার 2-তে কি বলছে? দ্য উইথড্রল অ্যান্ড এক্সিট রুলস আর ফ্লেক্সিবল। এখানে কিন্তু উইথড্রল বা রেমিটেন্স টা নিয়ে অতটা কড়াকড়ি নেই, এটা কিন্তু অনেকটা ফ্লেক্সিবল আছে। ইউ ক্যান উইথড্র ফান্ডস এনি টাইম। তো ইউ ক্যান উইথড্র ফান্ডস এনি টাইম, যে কোনো সময় তুমি টাকাটা তুলে নিতে পারো। ট্যাক্সেস আর নট অ্যাপ্লিকেবল অন 60% অফ দ্য কর্পাস উইথড্রন অ্যাট ম্যাচুরিটি। তো 60 বছর বয়সে ম্যাচুরিটিতে যখন 60% আমি টাকাটা রেমিট করলাম, টাকাটা তুলে নিলাম, তখন কিন্তু তার উপরে কিন্তু কোনো ট্যাক্স হচ্ছে না। অন্যদিকে টায়ার 2-তে কি বলছে? দ্য উইথড্রন ফান্ডস আর অ্যাডেড টু দ্য ইনভেস্টার্স ইনকাম। তো আমি কিন্তু টায়ার 2-তে যে টাকাটা তুলে নিচ্ছি সেটা কিন্তু আমার ইনকাম হিসাবে আমার ইনকামে অ্যাডব্যাক হয়ে যাচ্ছে এবং সেটা ট্যাক্সেবল হয়ে যাচ্ছে, এবং তার উপরে কিন্তু আমাকে নর্মাল আমার ট্যাক্সের স্ল্যাব ওয়াইজ আমাকে কিন্তু ট্যাক্স দিতে হচ্ছে। নেক্সট লাস্ট পয়েন্ট কি বলছে? ইট ইজ ফিজিবল টু মুভ ফান্ডস ফ্রম টায়ার 2 টু টায়ার 1 অ্যাকাউন্ট। দেখো টায়ার 2 থেকে কিন্তু টায়ার অ্যাকাউন্টে ইজিলি ঢোকা যায়, ইভেন ইপিএফ থেকেও টায়ার 1-এ ঢোকা যায়। কিন্তু অন্যদিকে ট্রান্সফারিং ফান্ড ইজ নট পারমিটেড ফ্রম অ্যান এনপিএস টায়ার 1। কিন্তু টায়ার 1 থেকে টায়ার 2টা কিন্তু অ্যাকসেপ্টেবল নয়। দেখো টায়ার 2 থেকে কিন্তু তুমি 1-এ ব্যাক করতে পারছো, কিন্তু 1 থেকে কিন্তু তুমি বেরোনোটা পারমিটেড নয়। তো বুঝতে পারছো একটা রেস্ট্রিকশন আছে। তো এই হলো এনপিএস টায়ার 1 আর টায়ার 2 এর সুবিধা বা অসুবিধা যাই বলো, এখানে তুলে ধরেছি তোমাদের সামনে। আরও ডিটেলস আছে, তো মেনলি যেগুলো প্রাইমারি সেগুলো আমি এখানে একটা সামারি করে তুলে ধরেছি, যেটা তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। তো এই ছিল আজকের ভিডিও। তো আশা করি তোমাদের কাছে এটা হেল্পফুল হয়েছে। তো এই ধরনের আরও টপিকে আরও শুনতে হলে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমি এই ধরনের ভিডিও আরও দিতে থাকবো যাতে তোমাদের কাছে হেল্পফুল হবে। তো প্লিজ কেমন লাগলো জানিও, আর তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে লিখো, আমি রিপ্লাই করব। তো তোমাদের সবার কাছে পারমিশন নিয়ে আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, এখানেই রাখলাম, আবার দেখা হবে, বাই।